শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় থেকে অভিশ্রবণ নিয়ে। এখানে অভিশ্রবণ কি, অভিশ্রবণের প্রকারভেদ এবং অভিশ্রবণের গুরুত্ব সহ অভিশ্রবণ প্রক্রিয়া পরীক্ষণ সহ আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ের পরে আমি আগে একটি ভিডিও দিয়েছি ব্যাপনের, ভিডিওটি দেখে নিও। তাছাড়া আজকের ক্লাসগুলি বা সামনের ক্লাসগুলি তোমাদের বুঝতে অনেক অসুবিধা হবে। তাহলে চলো যাই, আমাদের আজকের ক্লাসে যাই। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অভিশ্রবণ নিয়ে। দেখো, অভিশ্রবণ কি? তো অভিশ্রবণে যাওয়ার পূর্বে কিছু তথ্য তোমাদেরকে জানানোর দরকার, যেটি হচ্ছে দ্রবণ, দ্রাবক আর দ্রাবক। যদিও আমি প্রথম ক্লাসে এইগুলি নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি, আজকে একটু আমি ইঙ্গিত দিব তোমাদেরকে, অর্থাৎ মনে করে দিব। তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। আর অধিক তথ্যের জন্য আমার ওয়েব পেজ ndbangla24.blogspot.com এই ঠিকানায় গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্য আছে, তোমরা সংগ্রহ করে নিও। তাহলে দেখো, আমরা প্রথমে দ্রবণ তোমরা জানো, দ্রবণ একটি মিশ্রণ। দুই বা ততোধিক বস্তু এমনভাবে পাশাপাশি অবস্থান করে নিজ নিজ ধর্ম বজায় রেখে, তখন সেই মিশ্রণটাকে বলা হচ্ছে দ্রবণ, অর্থাৎ সব জায়গাতেই সমান থাকে। দ্রবণ সমান আসলে দ্রাবক যোগ দ্রাবক বা দ্রব্য, যেটাই বলা হোক একই কথা। দ্রাবকটা হলো কি? দ্রবণে যে উপাদানটি অধিক পরিমাণে থাকে এবং যে অন্য বস্তুকে দ্রবীভূত করে সে হচ্ছে দ্রাবক। আর দ্রবণে যে উপাদানটা কম থাকে, যে নিজে দ্রবীভূত হয়, তাকে বলা হচ্ছে দ্রাবক। এই দ্রবণ, এবং দ্রাবক সম্পর্কে তোমরা ধারণা পেলে, এখন আমি তোমাদেরকে ধারণা দিব পর্দা সম্পর্কে। তাহলে আমরা এখন পর্দা সম্পর্কে জানি। জীবদেহে 3 ধরনের পর্দা দেখা যায়। পর্দা 3 প্রকার। এই যে পর্দা 3 প্রকার, একটা ভেদ্য, অভেদ্য আর অর্ধভেদ্য। এই 3 রকমের পর্দা জীবদেহে দেখা যায়। ভেদ্য, যার ভিতর দিয়ে দ্রাবক এবং দ্রবণ উভয় যাতায়াত করতে পারে, সেই পর্দাকে বলা হচ্ছে ভেদ্য পর্দা। যেমন কোষপ্রাচীর একটি ভেদ্য পর্দা। অভেদ্য পর্দা, যার ভিতর দিয়ে দ্রাবক এবং দ্রাব্য কোনটি যাতায়াত করতে পারে না, তাকে বলা হচ্ছে অভেদ্য পর্দা। যেমন পলিথিন, কিউটিন যুক্ত কোষপ্রাচীর, এইগুলি হচ্ছে অভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা, যার ভিতর দিয়ে শুধু দ্রাবক, উদ্ভিদের ক্ষেত্রে পানি, যাতায়াত করতে পারে, কিন্তু দ্রাব্য অণুগুলি যাতায়াত করতে পারে না বা দ্রব্যগুলি যাতায়াত করতে পারে না, তাকে বলা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। যেমন মাছের পটকা, ডিমের ভিতর যে পর্দা, কোষ পর্দা, এইগুলি হচ্ছে অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, তাহলে পর্দা সম্পর্কে তোমরা জানলে যে ভেদ্য, অভেদ্য এবং অর্ধভেদ্য 3 ধরনের পর্দা সম্পর্কে জানলে। এখন একটু সঙ্গে আকারে তোমরা দেখো, মনে থাকবে। পর্দাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যেমন অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা ও অর্ধভেদ্য পর্দা। অভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাবক উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না, তাকে অভেদ্য পর্দা বলে। যেমন পলিথিন, কিউটিন যুক্ত কোষপ্রাচীর। ভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব্য উভয়ের অণু সহজেই চলাচল করতে পারে, তাকে ভেদ্য পর্দা বলে। যেমন কোষপ্রাচীর। অর্ধভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে কেবল দ্রাবক অণু, উদ্ভিদের ক্ষেত্রে পানি, চলাচল করতে পারে, কিন্তু দ্রাব্য অণু চলাচল করতে পারে না, তাকে অর্ধভেদ্য পর্দা বলে। যেমন কোষ পর্দা,
ডিমের খোসার ভেতরের পর্দা, মাছের পটকার পর্দা ইত্যাদি। তাহলে পর্দা সম্পর্কে তোমরা ধারণা পেলে, এখন আমি আজ আলোচনা যাব তোমাদেরকে অভিস্রবণ সম্পর্কে। প্রথমে জানবো আমরা অভিস্রবণ কি। অভিস্রবণ ইংরেজিতে বলা হয় অসমোসিস। অসমোসিস। এই অভিস্রবণ কাকে বলে? যে ভৌত প্রক্রিয়ায়, এটা একটি ভৌত প্রক্রিয়া, ভৌত প্রক্রিয়ায় কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করে, অর্ধবেদ্য পর্দা ভেদ করে, তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। তার সঙ্গেটা আমরা এভাবে বলতে পারি, একই পদার্থের দ্রবণ, ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দার দ্বারা বিভক্ত থাকলে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অর্ধবেদ্য পর্দা ভেদ করে অধিক ঘনত্বের দিকে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকেই বলে অভিস্রবণ বা অসমোসিস। এই যে যাওয়াটা, এটা কিন্তু এক ধরনের ব্যাপ্ত হওয়া, মানে ব্যাপন ঘটা। অভিস্রবণ এক ধরনের ব্যাপন। এখন তোমরা দেখো, একটি চিত্রের সাহায্যে তোমাদেরকে একটু ব্যাখ্যাটা দিই। মনে করো এখানে দুটি দ্রবণ আছে, এই দ্রবণের ঘনত্বটা কম, এখানে পানি অণু ঘনত্বটা বেশি। পানি দিয়ে বুঝাচ্ছি আমি, পানি একটি দ্রাবক, পানির অণুর ঘনত্ব অনেক বেশি। আর এখানে পানির অণুর ঘনত্বটা কম, অন্য অণু উপাদানগুলা বেশি আছে, তো ঘনত্বটা বেশি। তার বেশি ঘনত্বের দ্রবণ আর কম ঘনত্বের দ্রবণ। তাহলে জিনিসটা এরকম আছে, এটা হলো এ দ্রবণ, এটা হলো বি দ্রবণ, আর এটা হচ্ছে হলো অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা, এটা হচ্ছে হলো আমাদের অর্ধবেদ্য পর্দা দ্বারা দুটা সেপারেট করা আছে। এখন এখান থেকে এই উপাদানগুলোকে কম ঘনত্ব দ্রবণ, বেশি ঘনত্বের দ্রবণ। তাহলে এখন কি হবে? এখন ঘটনাটা ঘটবে যে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণু এখান থেকে পার হবে, এখানে অর্ধবেদ্য পর্দা ভেদ করে কে পার হবে? দ্রাবক অণু। দ্রাবক অণুগুলি কি করবে? কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণে যাবে। ফলে কি হবে? এইটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে আর এটা ধীরে ধীরে কমে যাবে, কম হয়ে এর ভিতর চলে যাবে। যতক্ষণ না এই দুটা দ্রবণের ঘনত্ব সমান হচ্ছে ততক্ষণ এই প্রক্রিয়া চলতেই থাকবে। আর এখানে যে এই যে দ্রাবক অণুগুলি যে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু দ্রাবক অণু যাচ্ছে না, শুধু দ্রাবক যাচ্ছে। এই কথাটা মাথায় রাখতে হবে যে এর ভিতর। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে কম ঘনত্বের থেকে অর্ধবেদ্য পর্দা ভেদ করে অধিক ঘনত্বের দিকে দ্রাবক অণুগুলি প্রবাহিত হবে। এইটা কিন্তু দ্রবণ দুটো কিন্তু একই দ্রাবকের হতে হবে, তরলটা একই ব্যবহার হবে এবং একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপে এগুলিকে ঘটতে দিতে হবে। ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকলে হবে না। তাহলে তোমরা বুঝলে। এখন সংজ্ঞা আকারে দেখো, অভিস্রবণ একই দ্রাবক, পানি বোঝানো হয়েছে এখানে, বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক পানি কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে অভিস্রবণ বলে। আরেকটি সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, যেটি ভালো লাগে তোমরা লিখো, যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। তাহলে ঠিক আছে, তাহলে অভিস্রবণ সম্পর্কে তোমরা ধারণা পেলে। আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, আরেকটি চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটি বাটিতে কিশমিশ আছে, একটি বাটিতে শুকনো কিশমিশ আছে, আর একটি বিকারে দেখো পানি আছে। ওই পানির ভিতর যদি আমরা এই কিশমিশ গুলো যদি পানির ভিতর দিয়ে দিই, তাহলে কিছু সময় রেখে দিলে কিশমিশ গুলা
ফুলে পানি শোষণ করে ফুলে কি হবে, টসটসে হয়ে যাবে। এইটা কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়ায় ঘটল। তোমরা বুঝতে পারছ? আবার যদি আমরা আঙ্গুরকে যদি অধিক ঘনত্বের লবণের দ্রবণের ভিতর যদি আমরা ভিজিয়ে রাখি, তাহলে দেখবে আঙ্গুরগুলি চুপসে গেছে। কেন ঘটে এরকম? আসলে শুকনো কিশমিশে ছিল ঘনত্বে, তরলের ঘনত্বটা বেশি, আর বিকারের পানিতে ঘনত্বটা ছিল কম, যার কারণে বিকারের পানি থেকে অধিক ঘনত্বের কিশমিশের ভিতর অর্ধভেদ্য পর্দা ভেদ করে দ্রাবক পানি কিশমিশের ভিতর প্রবেশ করছে, করার ফলে কিশমিশটা ফুলে উঠছে। আর কিশমিশ ফুলে ওঠার জন্য কিন্তু কিশমিশের উপর একটা বহিঃপর্দার উপর কিন্তু একটা চাপ পড়ছে, একে বলা হয় অসমোটিক প্রেসার বা অবিশ্রবণিক চাপ। টার্গেট প্রেসারও এখানে আছে, তো অত দূর আমি আলোচনা করবো না তোমাদের সঙ্গে। আবার আঙ্গুরটাকে যখন আমরা লবণের দ্রবণের ভিতর ভিজিয়ে রাখলাম, তখন কি হলো, আঙ্গুর থেকে পানি বের হয়ে বাইরে, যেহেতু অধিক ঘনত্বের লবণ ছিল, আঙ্গুর থেকে পানি বের হয়ে লবণের দ্রবণে চলে গেল। এটিও কিন্তু এক ধরনের অবিশ্রবণ। এই পরীক্ষাটা আমরা গোল আলু সাহায্য করতে পারি, মাছের পটকার সাহায্য করতে পারি। আমি তোমাদের তবে মাছের পটকার সাহায্যে পরীক্ষণটা আমি শেষে তোমাদেরকে ব্যাখ্যা করব। এখন আমি আলোচনা করব অবিশ্রবণের প্রকারভেদ নিয়ে। তাহলে অবিশ্রবণ দুই প্রকার। কি কি? এক, অন্তঃঅভিশ্রবণ, অভিশ্রবণ। দুই, বহি অভিশ্রবণ। এই দুই ধরনের অভিশ্রবণ আমরা দেখতে পাই। অন্তটা হলো কোনটা? যখন দেখো আমাদের জীবদেহটা অনেকগুলি কোষ নিয়ে গঠিত, কোষ দেখাচ্ছি। যখন বাহির থেকে কোষের ভিতর যখন দ্রাবক অণুগুলি ঢুকছে, সেটা হচ্ছিল অন্ত। আবার যখন কোষ থেকে যখন বাহিরে চলে যাচ্ছে, তখন হচ্ছিল বহি। আবার যখন আর একটা কোষে ঢুকছে, তখন অন্ত। আবার যখন বাহিরে দিচ্ছে, তখন হচ্ছে বহি। যেমন কিশমিশের ক্ষেত্রে তোমরা খেয়াল করলে যে কিশমিশের ভিতর যখন পানিটা প্রবেশ করলো, তখন হলো অন্তঃঅভিশ্রবণ। আর আঙ্গুরের ক্ষেত্রে যখন তোমরা ফলো করলে, তখন কি হলো, আঙ্গুর থেকে বাইরে পানি বের হয়ে আসলো, দ্রাবক চলে আসলো, এটা হলো বহি অভিশ্রবণ। আমার মনে হয় তোমরা অন্তঃঅভিশ্রবণ এবং বহি অভিশ্রবণ সম্পর্কে ধারণা পেয়েছ। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অভিশ্রবণের শর্ত সমূহ নিয়ে। এখন তাহলে দেখো অভিশ্রবণের শর্তাবলী। অভিশ্রবণের শর্ত কি? শর্তটা থাকতে হবে। প্রথম শর্ততে আমাদের থাকবে যে দুইটি দ্রবণের ঘনত্ব পৃথক পৃথক হতে হবে, অর্থাৎ একটা ঘনত্ব বেশি হবে আর একটা ঘনত্ব কম হবে। নাম্বার 2, অবশ্যই দ্রবণ দুটি একই দ্রাবকের হতে হবে। নাম্বার 3, অবশ্যই এখানে দুইটা দ্রবণের মাঝে একটা পর্দা থাকতে হবে, অর্ধভেদ্য পর্দা থাকতে হবে। নাম্বার 4, পরীক্ষণটা আমাদের একই বায়ুমণ্ডলীয় তাপ এবং চাপে ঘটতে হবে, অর্থাৎ একই বায়ুমণ্ডলীয় তাপ এবং চাপে অভিশ্রবণটা হবে, তাছাড়া কম বেশি হয়ে যাবে, অর্থাৎ নাও হতে পারে। আমার মনে হয় তোমরা শর্তগুলি বুঝতে পেরেছো। তবে শর্তগুলি তোমরা একটু দেখো। অভিশ্রবণ প্রক্রিয়ার শর্তাবলী। নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অভিশ্রবণ প্রক্রিয়া ঘটে। দুইটি দ্রবণ হতে হবে, একটির ঘনত্ব কম এবং অপরটির ঘনত্ব বেশি। 2, ভিন্ন ঘনত্বের দুটি দ্রবণ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পৃথক থাকতে হবে, অর্থাৎ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকতে হবে। নাম্বার 3, দুটি দ্রবণ একই দ্রাবক যেমন পানি বিশিষ্ট হতে হবে, দ্রাবক একই হতে হবে। নাম্বার 4, তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপ একই হতে হবে। তাহলে তোমরা অভিশ্রবণ প্রক্রিয়ার শর্তাবলীগুলি দেখলে। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব
অভিস্রবণের প্রয়োজনীয়তা নিয়ে। তাহলে দেখো অভিস্রবণের প্রয়োজনীয়তা। অভিস্রবণের প্রয়োজনীয়তা নম্বর 1, পানি পরিশোষণ। পানি পরিশোষণ তোমরা জানো উদ্ভিদ মূল দ্বারা পানি পরিশোষণ করে যা উদ্ভিদের খাদ্য প্রস্তুত শুরু করে বিভিন্ন জৈবিক কার্যাবলীতে ব্যবহার হয়। নাম্বার 2, পানি চলাচল। এই অভিস্রবণ প্রক্রিয়া আছে বলে পানি কিন্তু চলাচল হয়, কারণ এক কোষ থেকে আর এক কোষ এরকম কোষতে কোষান্তরে স্থানান্তরিত হয়, পানি চলাচল করে। নাম্বার 3, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া। তোমরা জানো প্রচ্ছেদন প্রক্রিয়ায় উদ্ভিদ পানি শরীর থেকে বের করে দেয়, আর এই প্রচ্ছেদন প্রক্রিয়ার সময় পত্ররন্ধ্র খুলতে এবং বন্ধ করতে পানি বিশেষ ভূমিকা রেখে প্রচ্ছেদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো 4 নম্বর, কোষ স্ফীতি। কোষ স্ফীতি ও বৃদ্ধি। কোষ অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করার পর কোষ কি স্ফীত হয়ে ওঠে এবং কোষের সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সহ এগুলি পানি সঠিক পরিমাণ থাকার জন্য পানি কি হয়, কোষটা বিভাজন বা বৃদ্ধিতে, বিভাজনের সব বৃদ্ধির থেকে কি করে পানি সহযোগিতা করে, আর এটা অভিস্রবণ প্রক্রিয়া পরোক্ষভাবে সহায়তা করে। নাম্বার 5, পানির সমবন্টন। পানির সমবন্টন অর্থাৎ অভিস্রবণ প্রক্রিয়া আছে বলে উদ্ভিদের যে কোষে যেরকম পানির প্রয়োজন সেখানে সেইটুকু পানি প্রবেশ করে, কারণ কম ঘনত্বের যদি হয় তাহলে অধিক ঘনত্বের যেখানে আছে সেদিকে কম ঘনত্ব থেকে পানি অধিক ঘনত্বতে প্রবেশ করে। তোমরা বুঝতে পারতেছ। 6 দেখো কোষের দৃঢ়তা প্রদান। কোষের দৃঢ়তা প্রদান। কোষ পানি শোষণ করার মাধ্যমে কোষগুলি কি হয়, বেশ শক্ত হয়। দেখো তোমরা শক্ত বলতে এটা কিন্তু কোষ শক্ত না। যেমন তোমরা বেলুন দেখেছো, বেলুন কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে এবং নরম হয়ে থাকে। যখন হাওয়া দাও ওর ভেতর, বাতাস তো নরম জিনিস, হাওয়া দাও তখন কি হয়, শক্ত হয়ে যায়। লম্বা বেলুন গুলো তো আমরা দেখছো অনেক বড় হয়ে ফুলে ওঠে এবং শক্ত হয়ে খারাপ হয়ে থাকে, কিন্তু তো হাওয়া ছেড়ে দিয়ে কি বেলুনটা খারাপ করতে পারবে না। ওইরকম যেগুলো লতানো গাছ, যাদের কাণ্ডটা নরম, তারা পানি শোষণ করার মাধ্যমে কাণ্ডকে শক্ত করে রাখে। আমার মনে হয় বুঝতে পেরেছ। আরেকটা বললাম কি, বীজের অঙ্কুরোদ্গম। 7, বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গমে পানি প্রথমে ইমবাইবেশন, পরে অভিস্রবণ প্রক্রিয়া পানি ভিতরে প্রবেশ করার ফলে বীজের সুপ্ত অবস্থা ভেঙে বীজ থেকে কুড়ি গজাতে সাহায্য করে, বীজকে অঙ্কুরিত হতে সহায়তা করে। তাহলে তোমাদেরকে অনেকগুলি আমি অভিস্রবণের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। এখন তোমাদের বই থেকে কিছু প্রয়োজনীয়তা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অভিস্রবণের গুরুত্ব। জীবকোষের কোষ আবরণ বা প্লাজমা পর্দা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলরুমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। কোষস্থিত পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত করে। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রস স্ফীতি ঘটে, কাণ্ড ও পাতাকে সতেজ ও খাড়া রাখতে সাহায্য করে, ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে। তাছাড়া প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে। তাহলে অভিস্রবণের প্রক্রিয়া গুরুত্বগুলি তোমরা
দেখলে এখন আমি আলোচনা করব তোমাদের সাথে ব্যাপন ও অভিশ্রবণের ভিতর প্রধান দুটি পার্থক্য নিয়ে। দেখো, ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে প্রধান পার্থক্য, প্রধান দুটি পার্থক্য। এই যে পার্থক্য ব্যাপন আর অভিশ্রবণ, তোমরা জানো যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় মাধ্যমে দ্রব অণুগুলো অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে ব্যাপিত হয় বা ছড়িয়ে পড়ে বা চলাচল করে, সে প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যাপন। তাহলে এখানে কিন্তু দ্রব অণুগুলি। আর অভিশ্রবণে কি ঘটতেছে, এই অভিশ্রবণ প্রক্রিয়ায় কম ঘনত্বের দিক থেকে অধিক ঘনত্বের দিকে দ্রাবক অণুগুলি যাচ্ছে। ওখানে ছিল অধিক ঘনত্বের থেকে দ্রব্য অণুগুলি কম ঘনত্বের দিকে, আর এখানে অভিশ্রবণে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অধিক ঘনত্বের দিকে যাচ্ছে। ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন পড়ে না বা বৈষম্যবেদ্য পর্দার প্রয়োজন পড়ে না, কিন্তু অভিশ্রবণে অবশ্যই বৈষম্যবেদ্য পর্দা থাকতে হবে, তাছাড়া অভিশ্রবণ ঘটবে না। তাহলে প্রধান দুটো পার্থক্য পেলে এখানে যদি আরো পেয়ে গেছো তোমরা, যেমন আমি কথার মাধ্যমে বলে গেছি যে ব্যাপনের ক্ষেত্রে দ্রব্য অণুগুলি চলাচল করে আর অভিশ্রবণের ক্ষেত্রে দ্রাবক অণু চলাচল করে, এরকম আরো অনেক পার্থক্য তোমরা পাবে। তাহলে তোমরা পার্থক্যগুলি খুব ভালো করে বুঝতে পারলে। এখন আমি তোমাদের বই পরীক্ষণ থেকে মাছের পটকা ব্যবহার করে কি করে তোমরা পরীক্ষণটা করবে একটু আমি ব্যাখ্যা দিচ্ছি। তাহলে দেখো, চিত্রের মাধ্যমে আমি ব্যাখ্যাটা একটু শর্টকাটে দিচ্ছি। দেখো, প্রথমে একটি বেকার নাও, আর এর মধ্যে একটি থিসেল ফানেল, এটাকে বলা হয় থিসল ফানেল। এটা থিসল ফানেল। আর এই যে ফানেলের মুখে একটা তোমরা মাছের পটকা আটকায় দাও, আর এই বান্ধে দাও, এর ভিতর তোমরা গাঢ় চিনির দ্রবণ দিয়ে দাও। আর এখানে পানি নাও, এখানে আছে পানি, বিকারে আছে পানি, আর এর ভিতরে আছে গাঢ় চিনির দ্রবণ। এখানে তোমাদের চিত্রে এখানে কিন্তু এটা স্ট্যান্ডে আটকে দিছে, আমি ওটা বোঝাচ্ছি। দেখো, পরবর্তীতে এসে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে আমাদের যে ফানেলটা, যে থিসল ফানেলটা ছিল, এখানে যে তোমার যে মাছের পটকাটা দেওয়া ছিল, এই দ্রবণটা ধীরে ধীরে কি হয়েছে, বৃদ্ধি পাইছে। দ্রবণটা ধীরে ধীরে আগের তুলনায় অনেক বৃদ্ধি পাইছে, আর এখানকার পানিটা আগের তুলনায় কমে আসছে। তার অর্থটা হচ্ছে কি, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে এই যে পানি দ্রাবক, ভিতরে ছিল অধিক ঘনত্ব, বাইরে ছিল কম ঘনত্ব। তো কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক, এই যে মাছের পটকার যেহেতু অর্ধবেদ্য পর্দা, এরই ভিতর দিয়ে গাঢ় দ্রবণের ভিতর প্রবেশ করার জন্য এটা বৃদ্ধি পাইছে, ফানেলের ভিতর পানিটা বৃদ্ধি পাইছে। এবং এটা যতক্ষণ পর্যন্ত দুই দ্রবণের ঘনত্ব এক না হবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। তাতে যদি পানি পাইপ দিয়ে ফানেলের মুখ দিয়ে পড়ে যায়, তাও যেতে পারে। তাহলে বুঝতে পারছো তোমরা যে অভিশ্রবণ কত গুরুত্বপূর্ণ। আর উদ্ভিদেও কিন্তু এইভাবেই একটি কোষ থেকে আরেকটি কোষে পানি স্থানান্তরিত হয় এবং নিচ থেকে উপর দিকে উঠে। তাহলে তোমরা অভিশ্রবণ প্রক্রিয়ার পরীক্ষণটা হালকা হলেও বুঝতে পেরেছ। চিত্রতে একবার দেখে নাও। তোমরা দেখো, চিত্রে কতে পরীক্ষণটা দেখানো হয়েছে। থিসল ফানেল, গাঢ় চিনির দ্রবণ, মাছের পটকা। আর ক্ষয়েতে দেখো দেখানো হয়েছে, যেখানে স্ট্যান্ড বেকার পানি দেওয়া হয়েছিল, যে পানির সাহায্যে দেখো অনেক দূর পর্যন্ত ক্ষয় কি পাচ্ছে, চিত্রে বৃদ্ধি পাইছে। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে
পানিটা বৃদ্ধি হয়েছে, তাহলে এই যে মাছের পটকার ভিতর দিয়ে দ্রাবকণ অর্থাৎ পানি থিসল ফানেলের ভিতর প্রবেশ করে থিসল ফানেলের গাঢ় দ্রবণকে হালকা করে বৃদ্ধি করছে। আর বিকেলের পানিটা যেহেতু দ্রবণ কম ছিল, হালকা ছিল, সেটা কমে আসছে। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে অভিশ্রবণ প্রক্রিয়া কি, অভিশ্রবণ প্রক্রিয়ার গুরুত্ব কি, অভিশ্রবণ প্রক্রিয়ার আসলে যে কতটুক কি প্রকার ভেদ সহ আরো অন্যান্য তথ্যাবলী তোমরা জানতে পেরেছ। আমি ক্লাসটি আজকে এখানে রাখছি। আগামী ক্লাসে আমি তোমাদেরকে উদ্ভিদের পানি পরিশোষণ এবং প্রচ্ছেদন প্রক্রিয়া নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমার চ্যানেলের সাথেই থাকো। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবেরা ভিডিওটি দেখতে পারে। আর যারা যারা পূর্বের ভিডিওগুলি দেখো নাই, ভিডিওগুলি দেখে নিও, তাহলে সামনে ক্লাসগুলি করতে তোমাদের অনেক সুবিধা হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই অধ্যায় সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন হলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে তোমরা পিডিএফ আকারে অনেক তথ্য পাবে। এখানে সুপার টিপ, সুপার সাজেশন, বোর্ড প্রশ্ন উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, সৃজনশীল প্রশ্ন উত্তর সহ আরো অনেক অধ্যায় ভিত্তিক তথ্য দেওয়া আছে। তোমরা ওইগুলি ডাউনলোড করে পড়ে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসের আহ্বান জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।